দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি লোকসঙ্গীত শিল্পী আব্দুল আলিমের পুত্র জহির আলিমের কাছে। আবার ফিরে এলাম আপনার কাছে। আজকে সকালটা আমরা গানে গানে শুরু করি। জি অবশ্যই। তাহলে আমি একটি ওনার গাওয়া একটি গান, কবি জালাল খাঁ ওনার লেখা এবং সুরে একটি গান পরিবেশন করছি। শুনে গান। সে পারে তোর বসত বাড়ি রে, এ পারে তোর বাসা, ভবদরিয়া পাড়ি দিতে কেমনে করলি আশা রে, সে পারে তোর বসত বাড়ি রে। পরকে লইয়া বসত কারো আপন মানুষ ছাড়ি, আপনা থুয়া সদাই করো, আপনা থুয়া সদাই করো, পরের খবর দারি রে, সে পারে তোর বসত বাড়ি রে, হে পারে তোর বাসা, ভবদরিয়া পাড়ি দিতে কেমনে করলি আশা রে, সে পারে তোর বসত বাড়ি রে। ভীষণ সুন্দর। ওনার তো সব গানই ভালো এবং জনপ্রিয় গান। কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী আব্দুল আলিম, তার ছেলে আপনি, সেই জায়গা থেকে নিশ্চয়ই গর্ব অনুভূত হয়। অবশ্যই ভালো লাগে খুব, এবং ওনার গানগুলো শুনলে তো আরো ভালো লাগে। আর ওনার গান শুনেই তো আমরা আসলে বড় হয়েছি, বা ওনার গানে অনুপ্রাণিত হয়ে আমরা এই সঙ্গীত জগতে এসেছি। হয়তো আসতাম না। আমাদের কাছে তো তিনি একজন কিংবদন্তি শিল্পী, কিন্তু আপনার তো বাবা, তো বাবার সাথে আসলে সম্পর্কটা কেমন ছিল আপনাদের? খুবই মধুর সম্পর্ক ছিল। উনি আসলে আমাদের খুব স্নেহ করতেন এবং আমাদের লেখাপড়ার প্রতি খুব মানে দৃষ্টি দিতেন, যাতে আমরা লেখাপড়াটা করি। গান বাজনা খুব একটা আমাদের সাথে উনি বসতেন কম, মাঝে মাঝে খুব ব্যস্ত ছিলেন। তা এক ভদ্রলোক একদিন জিজ্ঞেস করেছে, আলিম ভাই আপনার ছেলে মেয়েদের আপনার এত মানে গান শেখান না কেন? বলছেন না ভাই, দেখেন না যে অবস্থা এখন, শিল্পীদের লেখাপড়া না জানলে তো এখন কি করে খাবে। শুধু গান যে তার ছেলেমেয়েরা গানে আসে। আসলে ওনাদেরও তো শিল্পীদের আমাদের শেষ সময় যে অবস্থা হয় আমাদের দেশে, এখন হয়তো অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু আগে তো ওই রকম ছিল না, কম ছিল, বা সুযোগ সুবিধাটা বেশি ছিল না। এখন তো মোটামুটি তাও অনেক কিছু হয় এই আর কি। তারপরেও ওনার মানে উনি সবসময় আমাদের মানে করতেন। তাহলে গানের হাতে খড়িটা কিভাবে হলো? ওনার গান শুনতে শুনতে আমাদের আসলে হয়ে গেছে তারপর আগ্রহ। উনি আবার বসতেন আমাদের নিয়ে, মাঝে মাঝে সবাইকে নিয়ে একসাথে বসতেন, বসে দুই একটি গান আমাদের শেখাতেন। তারপরে যখন সময় একটু বেশি হতো, উনি ঠিক আছে আজকে থাক, তুমি লেখাপড়া করো। বাবার যে লোকসঙ্গীতের প্রতি ভালো লাগা বা ভালোবাসা, সেই বিষয়টি কি আপনার মধ্যে লালিত হয়েছে, বা সেই জায়গা থেকেই কি আসলে আপনি লোকসঙ্গীতের প্রতি এতটা? আসলে ওনার গান শুনে আসলে আমরা বলতে গেলে সবাই অনুপ্রাণিত হয়েছি। আর ওনার আমার মনে আছে, আমি যখন পাশের রুমে পড়তে বসতাম, উনি হয়তো আস্তে আস্তে, খুব একটা জোরে উনি গান গাইতেন না যাতে আমাদের সমস্যা হয়, কিন্তু একবার আমি উনি গান গাচ্ছেন, আমি পড়া ছেড়ে টেবিল ছেড়ে ওনার দরজার পাশে আমি দাঁড়িয়েছিলাম। তো উনি হয়তো বুঝতে পেরেছেন, দরজা খুলে দেখে যে আমি, কি ব্যাপার তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি গানটা আমার খুব ভালো লাগে। উনি একটি গান মানে গাইছিলেন আমার খুব, পরে ঠিক আছে আসো ভিতরে। পরে উনি গাইলেন, আমাকে শোনালেন, এখন হয়েছে তো, এখন তুমি যাও। মানে এই যে একটা জিনিস, যে মানে
ওনার গানের সুরে আসলে মানে কেন জানি কি যে লাগতো, মানে সেটা ভাষায় প্রকাশ করা অন্যরকম একটা টান কাজ করতো। আর মাটির গান বা শেকড়ের গানগুলোতে তো আর উনি গান গাইলে মনে হয়েছে পুরো ঘর ভরে যেত, কি একটা মানে আবহ তৈরি হতো, সেটা মানে ভাষায় প্রকাশ করা। 1974 সালের 5 সেপ্টেম্বর আজকের এই দিনে উনি মৃত্যুবরণ করেন বা আমাদের ছেড়ে চলে যান। সেই সময়টা তো নিশ্চয়ই বিভীষিকাময় একটা সময় ছিল। আপনার বয়স তখন কত ছিল? তখন আমি ক্লাস 8 থেকে 9 এ উঠেছি। আচ্ছা, আমি পিজি হাসপাতালে উনি মারা গেছেন, তা আমি ওই সময় ছিলাম ওনার সাথে। আচ্ছা, সকাল 6:35 উনি ইন্তেকাল করেন। আপনার গানের শুরুটা তো বাবার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে তারপর শুরু করলেন। তার পরবর্তীতে আপনি আর কি অন্য কোথাও বা কোনো উস্তাদের কাছে তালিম নেওয়া? উনি মারা যাওয়ার পরে তখন একদিন রেডিওতে গান গাচ্ছি, তখন আমাকে শ্রদ্ধেয় ওমর ফারুক সাহেব, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, উচ্চাঙ্গ, উনি আমাকে বললেন যে তুমি কিছু উচ্চাঙ্গ সঙ্গীত শেখো। জি। তুমি ওস্তাদ আক্তার সাদমানি সাহেবের সাথে পরিচয় করে দিলেন। তা আমি ওস্তাদ আক্তার সাদমানি সাহেবের কাছে প্রায় বছর দুয়েক কিছু উচ্চাঙ্গ সঙ্গীত এবং সারগাম তালিম নিলাম। মানে খুব হালকা, খুব একটা মানে মানে সেই ধরনের উচ্চাঙ্গ মানে ক্লাসিক্যাল যে পুরো বেস সেটা না, মোটামুটি গলাটাকে তৈরি করার একটা প্রাথমিকই সেটা আমি করেছিলাম বছর দুয়েক। তারপরে গান করি আর কি। তারপর পেশাগতভাবে এখন গান, তারপর রেডিওতে অডিশন দিলাম, টেলিভিশনে অডিশন দিলাম, দিয়ে তারপরে শুরু করেছি আর কি। নিশ্চয়ই অনেক সংগ্রাম ছিল গানটাকে যেহেতু পেশাগত জায়গা থেকে নেওয়া। গলার তৈরি করা এবং গানের জগতে টিকে থাকাও একটা বড় চ্যালেঞ্জ। আরো একটি গান শুনতে চাই আপনার কণ্ঠে। কোন গানটি শুনছি আমরা? এই গানটি আমার বাবার একটি বিখ্যাত গান, শ্রদ্ধেয় আব্দুল লতিফ সাহেবের কথা ও সুর। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। কত জনপ্রিয় গান এই যে দুনিয়া, হলুদিয়া পাখি, তার কণ্ঠে পদ্মা নদী। হ্যাঁ, আসলে এই গানগুলো অমর, এগুলো আসলে পুরাতন হবে না, যুগ যুগ ধরে বেঁচে আছে এবং সামনেও বেঁচে থাকবে। এই গানগুলো যখন নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে শুনতে পান তখন কেমন লাগে? ভালোই লাগে, ওরা ভালো গায়, কিন্তু ওই মাঝে মাঝে সুরের যে বিক্ষিপ্ততা একটু মানে আমার যেটা মত ব্যক্তিগত, যে একটু শুনে গানগুলা গাইলে সুরটা সঠিকভাবে গাইলে এবং কথাটা, হ্যাঁ যন্ত্র হয়তো ওরা মডার্ন যন্ত্র দিয়ে করে, কিন্তু আমার মনে হয় যে আমার বাবা তো কখনো দোতারা বাঁশি, তবলা বা এই ধরনের ছাড়া গান গাইতেন না, কিন্তু হয় কি মডার্ন দিলে ওই গানের যে ভাবটা, ইনস্ট্রুমেন্টের যে পরিবর্তন সেটা আসলে ভাবগত জায়গা থেকে পরিবর্তন না, যদি আপনার মডার্ন ইনস্ট্রুমেন্ট লাগায় সমস্যা নাই, কিন্তু দোতারাটা বাঁশিটা একটু লাগালো সাথে, তাহলে ওই জিনিসটার এইটা থাকলো, মানে ধাঁচটা থাকলো। কিন্তু ওই কিছু কিছু শিল্পী আমি দেখি অনেক সময় যে সুরটাও হয়তো ঠিক হয় না, কথাটা ভুল আছে, একটু দেখে নিলে ভালো হয়, কিন্তু কণ্ঠ তাদের অনেক ভালো, নতুন শিল্পী যারা তাদের অনেকের কণ্ঠ আমার কাছে খুব ভালো। এই কিংবদন্তি সঙ্গীত শিল্পীর কোনো আক্ষেপের জায়গা ছিল বেঁচে থাকা অবস্থায়? কি কখনো আপনাদেরকে বলেছিলেন কোনো আক্ষেপের কথা? আক্ষেপ বলতে আসলে শিল্পীদের, ওনার মতো শিল্পীর আসলে মূল্যায়নটা আমাদের এখানে হয়নি, ওনার সঠিক মূল্যায়নটা হয়নি, ওনাকে আরো মূল্যায়ন করা উচিত ছিল।
সেটা জাতীয়ভাবে সেটা ওই 21 পদক দিয়েছে বা স্বাধীনতা পদক, এছাড়াও তাকে আরো মূল্যায়ন করতে, আর গানগুলো আর্কাইভ করা উচিত ছিল। আমরা যদিও সংগ্রহ করেছি কিছু কিছু গান, এইগুলো আসলে ওনার এই আক্ষেপটা কিছুটা ছিল। শ্রদ্ধেয় আব্দুল আলিমের গানগুলো সংরক্ষণ করার ব্যাপারে আপনারা কি কোনো ব্যক্তিগত উদ্যোগ নিচ্ছেন? ব্যক্তিগতভাবে ওনার গানগুলো কিছু আমাদের সংগ্রহ করা আছে, কিছু রেকর্ড আগে ছিল, আমার বাবা নিয়ে আসতো। আসলে হয়েছে কি, উনিও একটু উদাসীন ছিল, উনি গান গেয়ে চলে আসতো। আচ্ছা, গানটা বাজারে রেকর্ডটা বেরিয়েছে কিনা কোনো তার চিন্তা নাই। যদি কোম্পানি থেকে তাকে রেকর্ড দেওয়া হতো, সেই রেকর্ডটা নিয়ে এসে বাসায় আসতো। আচ্ছা, অনেক গান পাকিস্তান থেকে বেরিয়েছে, সেই গান আমি আবার এক ভদ্রলোকের কাছে পেয়ে এলাম, তা আমি কপি করে নিয়েছি। উনি আমাকে রেকর্ড দেয়নি, বললো যে আপনি কপি করে নেন। তো দেখলাম যে ভালো ভালো গান উনি গেয়েছে, কিন্তু রেকর্ডটা হয়তো তাকে আর দেওয়া হয়নি। আগে তো অনেক আগের কথা, যাই হোক। তো এইরকম কিছু কিছু আনকমন গানও আমার কাছে আছে, সেই গানগুলো আমি সংগ্রহ করেছি। আব্দুল আলিম ফাউন্ডেশন বলে একটি সংগঠনও আছে আমার, এবং সেটা ইউটিউব চ্যানেলও আছে। তো এই গানগুলো আর কি মোটামুটি সেখানে দিয়ে রাখি। সেখানে কি আপনার কণ্ঠে গানগুলোকে না, আমার বাবার কণ্ঠটাই রেখেছি। ও আচ্ছা, মানে মূল যে গানগুলো সেই গানগুলো আর্কাইভ করা থাকছে, তাকে নিয়ে এটা করা হয়েছে। আচ্ছা, এমনিতে আপনার এখন ব্যস্ততা কি, বা আপনি মূলত আমি কি কাজ এখন করছেন? যে একটা ইউটিউবের জন্য কিছু গান করছি এবং করেছি, মানে এখনো পুরোপুরি ভয়েস দেইনি। ওই আস্তে আস্তে ভাবছি ওনার গানগুলো আবার কিছু গান আনকমন যে গানগুলো, এগুলো আবার করবো নতুন করে। আর ওনার গান তো থাকবেই পাশাপাশি, আর নতুন কিছু মৌলিক গানও করব। আচ্ছা, যাতে আমার নিজের সেটাও লোকসঙ্গীতের মতো করে, বা সেই আদলে। জি জি জি, না আধুনিক পল্লী মিক্সড আর কি। এখন তো কিছুটা আবার মানুষ মানে আধুনিকতার দিকেও থাকে, এই জন্য দুটো মিলেই করা লাগবে, ব্যালেন্স করে আর কি চেষ্টা করছি করার। বাবা হিসেবে আব্দুল আলিম এবং এই যে একজন কিংবদন্তি সঙ্গীত শিল্পী হিসেবে আব্দুল আলিম, এই দুটোকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন, বা যদি বলতে বলি আপনাকে যে আসলে কিভাবে আলাদা করবেন, কোন জায়গাতে আলাদা করবেন? আসলে বাবা হিসাবে ওনার মানে তুলনাই হয় না বলতে গেলে। উনি এত বড় মাপের একজন মানুষ ছিলেন এবং এত বৈষয়িক ছিলেন। আর শিল্পী হিসেবে তো তার কোনো মানে আমি মনে করি তাকে কোন ইসে ফেলাবো আমি বুঝতে পারছি না। তার যে একটা জনপ্রিয়তা বা তার যে একটা মানে গানের যে একটা তার কি বলে পরিধি, এটা তো অগাধ বড়। অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপনাকে আজকে আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। সবশেষে আরও একবার আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে শ্রদ্ধেয় লোকসঙ্গীত শিল্পী আব্দুল আলিমকে আমরা স্মরণ করছি। সবশেষে কোন গানটি শুনবো? সবশেষে এটাও আব্দুল লতিফ সাহেবের লেখা এবং সুর, দুয়ারে আয়েশা চেপাল গানটি শুনবো। তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320304। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ব্রিটিশ চিকিৎসক টমাস ফুলারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, শিক্ষার মধ্য দিয়ে একজন ভদ্রলোকের যাত্রা শুরু হয়, আলাপচারিতার মধ্য দিয়ে তা শেষ হয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। দুয়ারে আয়েশা চেপাল কি নায়রি গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আয়েশা চেপাল কি নায়রি গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমার একলা তুইয়া পালাইছে তারা। দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমার একলা তুইয়া পালাইছে তারা। তোমার হাট কুঠুরে নয় দরজা বন্ধ যে ওই হলো রে
আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নাই ওরে গাও তোলো, রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে